জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান। ভয়াবহ বন্যায় কুমিল্লা, নোয়াখালী সহ 7 জেলায় অন্তত 16 জনের প্রাণহানি হয়েছে। পানিবন্দী প্রায় 45 লাখ মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে মাইলের পর মাইল ছুটছেন বন্যা দুর্গতরা। ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা সহ প্রায় সব উপজেলায় থই থই করছে পানিতে। সবথেকে ভয়াবহ পরিস্থিতি পরশুরাম উপজেলার সীমান্তবর্তী বিলোনিয়া, মির্জানগর, বসুরা, আনন্দপুর, কালিকাপুর সহ বেশ কিছু এলাকা। দেখা দিয়েছে খাদ্য ও খাবার পানির সংকট। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। বন্ধ রয়েছে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ। মোবাইল নেটওয়ার্ক না থাকায় স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না দুর্গতরা। চট্টগ্রামের হালদার বাঁধ ভেঙে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। পানিবন্দী 2 থেকে 3 লাখ মানুষ। সবথেকে ভয়াবহ অবস্থায় হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান ও মিরসরাইয়ের দিকে। এদিকে ভারী বৃষ্টি ও ফেনীর মুহুরী নদী থেকে নেমে আসা পানিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলার 9টি উপজেলা। তবে পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, রাঙামাটি, মৌলভীবাজারের। তারপরে দোতলা ঘর ভাঙিয়ে গেছে, তো আমরা দুই তলার বিল্ডিং এর রাতে ছাদের উঠছি। এই সুদূর ভিতরে তো কখনো সম্ভব না। এখন বাচ্চা কাচ্চা তো ছাদের উপরে, এখন তো যাওয়া আসায় খুব মুশকিল হয়ে গেছে। আমার স্বামী খাদ্য প্রধান চাকরি করে, ওখানে সে আটকে পড়েছে বসুরাম, কোনো খোঁজ খবর না। আজকে 7 দিন। এই বোটটা আমরা ঢাকা থেকে, সদরঘাট থেকে ভাড়া করে আনছি। সেই একটা বোট দিয়ে আমরা এলাকার পুরোটার মধ্যে রেস্কিউ করতেছি। মানুষ অনেক কষ্ট, যারা মেন রোডে আছে তারা বাঁচতেছে, আর যারা গ্রাম অঞ্চলে যারা আছে তাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। প্রশাসনের সহযোগিতা দরকার, হেলিকপ্টার দরকার এবং ইঞ্জিন চালিত নৌকা দরকার। কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 2টি উপজেলা। পানিবন্দী মানুষ, উদ্ধার তৎপরতা আরও জোরদারের আকুতি বন্যা দুর্গতদের। আতঙ্কিত নদীপাড়ের মানুষ নিরাপদে আশ্রয়ের খোঁজে ছুটছেন দিক বিদিক। অনেক নারী পুরুষ গবাদি পশু নিয়ে বাঁধে আশ্রয় নিল, অনেকেই আবার আটকা পড়েছেন বাড়ির ছাদে। জেলায় ক্রমেই তীব্র হচ্ছে খাবার সংকট। পানি আরও বাড়লে সৃষ্টি হবে মানবিক বিপর্যয়। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক সংযোগও। এদিকে বন্যায় এখন পর্যন্ত কুমিল্লায় মারা গেছেন সর্বোচ্চ 6 জন। এবার জিনিসপত্র যা আছে সব নষ্ট হয়ে গেছে, ভিজে গেছে পানি তুলে। আমার ঘরে এই পরিমাণ পানি, কিছু বাইর করানো জানে কোনো কিছু, সবকিছু ভিতরে রয়েছে। যে পানি যাইতে আছে, আমরা মনে হয় দোতলার ভিতরে কিছু মাল নিছি, দোতলা হয়তো যেতে পারে, যে পানি যাওয়া দেখলাম। 20 বছর গত হয়ে গেছে, এই পরিস্থিতি দেখে নাই, এই প্রথম দেখলাম। সবাই জীবন বাঁচানোর তাগিদে আমরা এখন জীবন বাঁচানোর চেষ্টা আছি। সেনাবাহিনী কিছু নৌকা ট্রলার দিয়ে মনে করেন কিছু লোক উদ্ধার করছে। আজকে পানির স্রোত এতটাই বাড়ছে যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন বা যে বলেন, সরকারি কোনো কর্মী নেই। এদিকে প্রেগনেন্ট মহিলা আছে, ওদেরকে উদ্ধার করতে হবে বা এই স্পিড বোট লাগবে আরো অনেক। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। অতিরিক্ত বৃষ্টি আর বন্যায় রাজ্যটিতে এখন পর্যন্ত 20 জনের প্রাণ গেছে। গেল 30 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরাতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 4 লাখ রুপি করে সহায়তার আশ্বাস দিয়েছেন। 8 জেলার 65,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। এদিকে বাংলাদেশের পূর্ব সীমান্তে ত্রিপুরার গোমতী নদীর ডুম্বুর বাঁধ খুলে দেয় বিভিন্ন জেলায় প্লাবিত হয়ে গেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে ভারত সরকার বলছে অন্তর্বর্তী সরকারকে এই বিষয়ে অবগত করা হয়েছিল। ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী থাকায় বন্যা 2 দেশকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও জানিয়েছে ভারত সরকার। দেশে 11 জেলায় প্রায় 45 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ও ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ধীরে ধীরে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। আহত আমরা পাইনি, তবে এ পর্যন্ত মৃতের যে আমরা সবমোট তালিকা পেয়েছি 2 জন মহিলা সহ মোট 13 জন। কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন,
চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজার 3 জন। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে 44,97,535 জনের হিসেব আমরা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। আর পরিবার যদি বলেন সেক্ষেত্রে হলো যে 11 জেলায় 8,87,629 জন। এখন আমরা আশা করছি যে যদি বর্ষণ না হয় বা এরকম যদি না হয় তো সেক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হবে। তবে আমাদের কাছে এই যে বন্যার যে পরিস্থিতি রয়েছে তার চেয়ে আমাদের কাছে সবচেয়ে আমরা বেশি যেটা করছি যে যারা দুর্গত অবস্থা আছে তাদেরকে উদ্ধার করা, তাদের সহায়তা, খাদ্য সহায়তা দেওয়া এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে রাখা। দেশের পূর্বাঞ্চলের 7টি নদীর 14টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করেছে, তবে উজানের পানি কমতে শুরু করেছে, যা বন্যা পরিস্থিতি উন্নতির লক্ষণ। সকালে ব্রিফিংয়ে সব তথ্য জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ব্রিফিংয়ে সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানান, ঢাকার আশপাশের নদীতে এখনও বন্যার ঝুঁকি নেই। বর্তমানে 14টি পয়েন্টে পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টগুলোতে অধিকাংশ স্থানে পানি আগামী 48 ঘন্টায় বিপদসীমার নিচে নেমে আসতে পারে এবং সার্বিকভাবে আগামী 48 ঘন্টায় অনেক স্থানই এই আক্রান্ত জেলাগুলোর অনেক স্থানই বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী সময়ে আমাদের যে মৌসুমি বায়ুজনিত কারণে আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে, তবে বৃষ্টিপাত যেহেতু কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট পিরিয়ড আমরা মানে বিরতি পাচ্ছি, এই সময়টাতে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং একই দিকে এই সময় হচ্ছে দেশের উজানের অববাহিকায় কিছু বৃষ্টিপাত হতে পারে। তবে এখনও উজানের অববাহিকার ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা এবং তিস্তা নদীর সকল পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে উত্তর পূর্বাঞ্চলের সুরমা নদীর পানিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এর ফলে বর্তমানে সেখানে গুরুতর বৃদ্ধি জনিত পেয়ে বিপদসীমা অতিক্রম করার তেমন কোনো ঝুঁকি দেখা যাচ্ছে না। বন্যার্তদের সহায়তায় টিএসসিতে একদিনেই নগদ সংগ্রহ হয়েছে প্রায় 30 লাখ টাকা। এছাড়া অনেকেই দিচ্ছেন শুকনো খাবার। এখন পর্যন্ত বন্যা কবলিত এলাকায় পাঠানো হয়েছে ত্রাণ বোঝাই বেশ কিছু ট্রাক ও 200 বোট। দ্বিতীয় দিনের মতো সকাল 10টা থেকেই শিক্ষার্থী ও সাধারণ মানুষের সমন্বয়ে শুরু হয় এই কার্যক্রম। সকাল থেকেই বিভিন্ন বাহনে করে চিড়া, মুড়ি, চানাচুর, বিস্কুট সহ নানান প্রকার শুকনো খাবার নিয়ে আসতে থাকেন সাধারণ মানুষ। এছাড়াও ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে আগতরা পানি, খাবার, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ, ট্যাবলেট, লাইফ জ্যাকেট সহ নানান সামগ্রী নিয়ে হাজির হয়েছেন। সমন্বয়করা জানান, কাপড় ও খাবার পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেলেও ওষুধ ও লাইফ জ্যাকেট কিছুটা কম পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আসার জন্য আহ্বান জানান তারা। কুমিল্লায় বন্যা দুর্গতদের জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছে সিটি গ্রুপ। শুক্রবার দুপুরে 20,000 কেজি খাদ্য সামগ্রী ভর্তি 2টি কাভার ভ্যান জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। সিটি গ্রুপের পাঠানো খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ সহ বিভিন্ন শুকনো খাবার ও বিশুদ্ধ পানি। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার কাছে খাদ্য সহায়তা হস্তান্তর করেন সিটি গ্রুপের অর্থ হিসাব বিভাগের ব্যবস্থাপক মফিজুল ইসলাম। তিনি জানান, ভোক্তাদের আস্থার প্রতিদান দিতে দুর্যোগপূর্ণ মুহূর্তে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে সিটি গ্রুপ। সিটি গ্রুপ সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে পাশে থাকবে বলে জানানো হয়। কুমিল্লা এবং ফেনী জনসাধারণ যেভাবে বন্যা এফেক্টেড হলো, সেটার জন্য আমরা ডিসি মহোদয়ের ডাকে সাড়া দিয়ে ওনাদের সাথে আমরা সহযোগিতার জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে 20,000 কেজি প্রোডাক্ট নিয়ে আমরা এখানে ডিসি মহোদয়কে হস্তান্তর করলাম, যাতে সাধারণ মানুষের বা বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে কাজে লাগে। এবং সিটি গ্রুপ সবসময় এই দেশের সাধারণ জনগণের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। দায়িত্ব নেওয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের নতুন চেয়ারম্যান। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। সবাই জানেন পলিসিগত ব্যাপার থাকে, তারা লুক আফটার করছে। তো ইনশাল্লাহ আমরা হয়তো যে কোনো ভালো খবর হয়তো তাদের জন্য হয়তো আসবে, বা যে পলিসিগত ব্যাপার। তো আমরা এই যে সময়টায় তারা আছে
তারা কিন্তু আমাদের যে আর্ম পুলিশ ব্যাটালিয়ান, যে আর্ম গার্ড ব্যাটালিয়ান যেটা আছে, যেটা আমরা ব্যাটালিয়ান আনসার বলি, তাদের সদস্যরা কিন্তু এখনো আমাদের সাথে আছে। আপনি দেখেন এখানে এজিবির সদস্য আছে আমার সাথে, তো ওনারা কিন্তু ওনাদের দায়িত্ব করে যাচ্ছে। ওনারা কিন্তু গতকালকে 200 ছিল, আজকে কিন্তু 100 এসেছে। ওনারা কিন্তু আমাদের সাথে মিলিয়ে দায়িত্ব করে যাচ্ছে। এবং আমাদের যে সিভিল এভিয়েশন অথরিটির যে স্টাফরা আছে, যারা আইকাও সার্টিফাইড, যে আমাদের সিকিউরিটি প্রফেশনালস আছে, তারা কিন্তু আইকাও সার্টিফাইড, তাদের কিন্তু সবার প্রচেষ্টায় কিন্তু আমরা এই এয়ারপোর্ট থেকে সচল করে রাখতে পারছি। কারণ আপনারা দেখেন আমাদের জেনারেল আনসার কিন্তু 902 জন এখানে আছে, ব্যাটালিয়ান আনসার আছে 300 মতো, আরো হয়তো একটু বাড়বে। তো এই 902 জন লোক কিন্তু হঠাৎ করে নেই, এত বড় এয়ারফিল্ডে 3য় টার্মিনাল সহ আমাদের কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিল। তো আমরা কিন্তু আমাদের এই যে সার্টিফাইড যে আমাদের সিকিউরিটি স্টাফরা আছে আমাদের অর্গানাইজেশন, তাদের জন্য আই এম ফিলিং প্রাউড ফর দেম, বিকজ তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমাদের গার্ড ব্যাটালিয়ান প্লাস বিমান বাহিনীর কথা না বললেই হয়, কারণ বিমান বাহিনী প্রধান আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, 800-র উপরে এখন লোক আমাদের এখানে কাজ করছে, যাতে 3rd টার্মিনালে আমাদের কোনো সমস্যা নয়। এবং গতকাল বিকাল থেকে কিন্তু আমরা এই 3rd টার্মিনালের সমস্ত কার্যক্রম, আমার সিকিউরিটি স্টাফ যারা আছে তারা আর্মি পুলিশ ব্যাটালিয়ন এবং বিমান বাহিনীর সহায়তায় কিন্তু আমরা এই যে 902 জন লোক নাই, আমরা কিন্তু এই অভাব পূরণ করতে দিইনি। সাথে সাথে আমরা কিন্তু ইমিডিয়েট অ্যাকশন হিসেবে আমরা মেম্বার সিকিউরিটি এখানে আছেন, উনি অন্যান্য এয়ারফিল্ড থেকে কিছু আনসারও এখানে নিয়ে আসা হয়েছে, যেটা আন্তর্জাতিক বিমানবন্দর সবচেয়ে বেশি যাত্রী চলাচল করে, তাদের সেবার জন্য কোনো বিঘ্ন না হয়। এটা কিন্তু দক্ষিণ এশিয়ার স্বার্থে পাকিস্তানের সাথে আঞ্চলিক সহযোগিতা ও সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পাকিস্তানের হাই কমিশনের সৈয়দ মারুফের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্যে দক্ষিণ এশিয়ার কোনো ভারসাম্য ছিল না, তাই ব্যবসা বাণিজ্যে লেভেল প্লেইং ফিল্ড ফিরিয়ে আনতে দুদেশ একসাথে কাজ করবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে সাক্ষাতে পাকিস্তান হাই কমিশনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ, আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির এই সদস্য। শেষ করছি এখন চারদিক।